সোনা সূর্যকে বলছে, বাবা, তুমি কি আর কখনো কোথাও যাবে না? তুমি কি আর বাইরে যাবে না? তুমি কি এবার থেকে চিরকালের মতো ঘরবন্দি হয়ে থাকবে? সূর্য বলে, হ্যাঁ মা, আমি আর কোথাও যাব না। আমি আর বাইরের পরিবেশ দেখব না। রোজ সকালে সূর্য ওঠা আমি আর দেখব না। তুই আমাকে ঘরে নিয়ে এসেছিস, এবার দরজাটা আটকে দিয়ে চলে যা। সোনা মন খারাপ করে চলে যায়। ঘর থেকে বেরিয়ে গিয়ে দরজার ফাঁক দিয়ে দেখে সূর্য এগিয়ে যায় রূপার ছবির দিকে। গিয়ে রূপার ছবিটি হাতে নেয়, তারপর কান্না করতে করতে বলে, রূপা মা, তুই ফিরে না আসা পর্যন্ত তোর এই বাবা কোত্থাও যাবে না, এমনকি সুস্থও হবে না আর কোনো দিন। তুই ফিরে আয় মা। টোনা দরজার আড়াল থেকে বাবার এইসব কাহিনী দেখছে আর মনে মনে বলছে, বাবা, তুমি পাতা মেয়ের জন্য কষ্ট পাচ্ছ, এটা আমি বুঝি, কিন্তু রূপার জন্য তুমি আমাকে ভুলে যাচ্ছ বাবা। তুমি ভুলে যাচ্ছ যে তোমার আরেকটা মেয়ে আছে। এই বলে সোনা এক বুক ব্যথা নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে রূপা বাচ্চাদের সাথে দোল খেলছিল। তখন আশ্রমের সেই লোকটি রূপার কাছে আসে আর বলে, তুই এখনো সেই বাচ্চা রয়ে গেলি। রূপা বলে, কেন? লোকটি রূপাকে বলে, গতকালকে যে ভদ্রমহিলাটিকে আসার কথা ছিল, তাকে তো আনতে যাওয়ার কথা ছিল তোর, আর তুই এখনো বাচ্চাদের সাথে রং খেলছিস। কাল রাতে ভদ্রমহিলাটি একটি হোটেলে গিয়ে উঠেছে, আমাকে ফোন করে জানিয়েছিল। তুই যা, এখন তাড়াতাড়ি গিয়ে নিয়ে আয়। রূপা বলে, আমি এক্ষুনি আশ্রমে গিয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি, তারপরে যাব। এই বলে লোকটি মন্দিরে চলে আসে আর রূপা আশ্রমে ফিরে যায়। মন্দিরে এসে লোকটির সাথে দীপার দেখা হয়ে যায়, সাথে কৃষ্ণও রয়েছে। দীপা আশ্রমের কোনো ঠিকানা না পেয়ে ওখানে মন্দিরের কিছু বাচ্চাদের খেতে দেওয়ার চিন্তাভাবনা করে। এ বিষয়ে ঠাকুরমশাইয়ের সাথে কথাও বলে। দীপা ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বলছিল, তখন লোকটির সাথে দেখা হয়ে যায়। লোকটি দীপার কথা শুনে বুঝতে পেরে যায় যে ইনিই কলকাতা থেকে এসেছিলেন আমাদের আশ্রমে যাওয়ার জন্য। উম, লোকটি দীপাকে বলে, আপনি বোধহয় আমাদের আশ্রমে যাওয়ার জন্য এসেছিলেন। দীপা বলে, হ্যাঁ, কিন্তু কেউ তো আমাকে নিতে আসেনি। লোকটি দীপাকে বলে, আমি একজন মেয়েকে পাঠিয়েছিলাম, কিন্তু সে আপনাকে খুঁজে পায়নি। এদিকে উর্মির মা রত্না দেবী লাবণ্য সেনগুপ্তের জায়গা দখল করতে চায়। সে লাবণ্যের চেয়ারে বসতে চায়। সকালবেলা উঠে তিনি যখন আপেল খাবে, ঠিক তখনই ফোন বেজে ওঠে আর তিনি ফোনের দিকে ছুটে যায়। দীপ গিয়ে ফোনটি রিসিভ করতে গেলে রত্নাদেবী মোবাইলটি নিয়ে নেয়। তারপর মনে মনে বলে যে লাবণ্যর মতো করে আমাকে কথা বলতে হবে। এই বলে তিনি গম্ভীর স্বরে হ্যালো বলেন। পেছন থেকে দীপ আর সোনা দুজনেই হাসে, কিন্তু ফোনের ওপাশ থেকে কোনো কথা শুনতে পাচ্ছে না তিনি। সোনা বলে, দিদা, ফোনটা আমাকে দাও। সোনা হ্যালো হ্যালো বলে, কিন্তু কোনো শব্দ পায় না। কিছুক্ষণ পর একটি মেয়েলি কণ্ঠ শুনতে পাই। ফোনের ওপাশ থেকে মেয়েটি বলে ওঠে, জয় জয় সেনগুপ্ত আছে ওখানে? এই বলে ফোনটি কেটে দেয়। সোনা অনেকবার হ্যালো হ্যালো বললেও কোনো সাড়া শব্দ পায় না। এদিকে রূপা লোকটির কাছে জানতে চাই যে ভদ্রমহিলাটা কোথা থেকে আসছে। লোকটি বলে, কলকাতা থেকে। রূপা বলে, আমি কলকাতার কাউকে আনতে যেতে পারবো না। লোকটি কারণ জানতে চাইলে রূপা বলে, আমি চাই না কলকাতার কোনো মানুষের সাথে আমার দেখা হোক। লোকটি এসে দীপাকে কথাগুলো বলে। দীপা বলে, মেয়েটি কেন কলকাতার লোকেদের সাথে দেখা করতে চায় না? দীপার মনে মনে একটু একটু করে সন্দেহ হয় যে ওই কি আমার রূপা। তারপর দীপা লোকটিকে বলে, আমি তো এখানে বাচ্চাদের খাওয়ার আয়োজন করেছি, আমি তো এখন আপনাদের আশ্রমে যেতে পারবো না, তো আপনি এক কাজ করুন, আশ্রমের বাচ্চাগুলো নিয়ে আপনি মন্দিরে চলে আসুন, আর ওই মেয়েটিকেও নিয়ে আসবেন। লোকটি বলে, কিন্তু ম্যাডাম, ও তো কলকাতার লোকেদের সাথে দেখা করতে চায় না। দীপা বলে, আপনি বলবেন যে আমি কলকাতা থেকে নয়, অন্য কোথাও থেকে এসেছি, আপনার বলতে ভুল হয়ে গিয়েছিল। দীপার কথা মতো লোকটি গিয়ে তাই করে। রূপাকে গিয়ে বলে যে উনি কলকাতা থেকে না, অন্য কোনো এক জায়গা থেকে এসেছেন, জায়গাটির নাম আমি মনে করতে পারছি না। লোকটি রূপাকে আরও বলে যে রায়, ওই ভদ্রমহিলা বাচ্চাদেরকে খেতে দিতে চাচ্ছে, তাই আমাদের বাচ্চাদের মন্দিরে নিয়ে যেতে বলেছে। এটা শুনে বাচ্চারা তো খুব খুশি হয়। বাচ্চারা বলে, রায় দিদি, অনেকদিন পর আমরা পেট পুড়ে খেতে পাবো, নিশ্চয়ই ভালো মন্দ হবে। ভদ্রমহিলাটি অনেক বড় লোক বুঝি। রায় তাদেরকে চুপ করতে বলে আর তারপর সবাইকে রেডি হয়ে নিতে বলে। এদিকে সোনা ফোনটি রেখে দেওয়ায় রত্নাদেবী জিজ্ঞেস করে যে কে ফোন করেছিল। সোনা বলে, একটি মেয়ে। উর্মি তখন জয়ের জন্য কফি নিয়ে এসেছিল। উর্মি কথাটা শুনতে পাই। উর্মিকে দেখে জয় এই বিষয়টা একটু এড়িয়ে যেতে চাই, সেটা উর্মি বুঝতে পারে। উর্মি সোনাকে বলে, একটি মেয়ে মানে? নাম কি তার, আর কেনই বা ফোন করেছে? সোনা বলে, আমি জানি না, কিছুই বলেনি। উর্মি মনে মনে বলে, জয় কি আবার নতুন করে কিছু করতে চলেছে? আবার কোনো অঘটন ঘটবে না তো? এদিকে রায় চলে আসে আশ্রমের বাচ্চাদেরকে নিয়ে মন্দিরে। সেখানে এসে কৃষ্ণর সঙ্গে দেখা হয়ে যায়। সেখানে গিয়ে আশ্রমের বাচ্চারা খেলায় মেতে ওঠে। রায় সবাইকে সামলাচ্ছে, খেলতে বারণ করছে, কিন্তু কৃষ্ণ বলে, ওরা তো এখানেই খেলাধুলো করছে, ওরা তো আর কোথাও যাচ্ছে না, ওরা বরং খেলুক। এর ফাঁকে কৃষ্ণ রায়কে দীপার সম্পর্কে সমস্ত কথা বলে, যে উনি কলকাতা থেকে এসেছেন আর উনি আগের দিন পয়সা দিয়েছিলেন ওনার মেয়ের নামে পুজো দিতে। কৃষ্ণ রূপার নামটাও বলে দেয়, যে উনি রূপার নামে পুজো দিতে বলেছিলেন, আর আজকে উনি তার মেয়ের খোঁজেই এসেছেন। এটা শুনে রূপা ছুটে যায় তার মায়ের কাছে। এদিকে দীপা রান্নাবান্না করছিল। ঠাকুরমশাই এসে বলে, পুজো এক্ষুনি শুরু হবে, তোমাকে যজ্ঞে বসতে হবে। দীপা রান্নাবান্না গুছিয়ে ঠাকুরমশাইয়ের কথা মতো চলে যায়, গিয়ে যজ্ঞে বসে। এর আগে দীপা খুব সুন্দর করে আলপনাও দেয়, আর সেখানে রূপার একটা ছবি রেখে দেয়। দীপা
মন্দিরের বাচ্চাদের খেতে দিচ্ছে এই উদ্দেশ্য করে যে যদি তার মেয়ে রূপা সেখানেই থেকে থাকে তাহলে তার হাতের রান্না খেয়ে রূপা বুঝতে পেরে যাবে যে আমার মা এখানেই রয়েছে। দীপার দৃঢ় বিশ্বাস যে রূপা এখানেই রয়েছে। এদিকে রূপা ছুটে এসে দেখে সত্যি হ্যাঁ, খুব সুন্দর করে আলপনা দেওয়া রয়েছে আর সেখানে রূপার ছবি রয়েছে। এটা দেখে রূপা কনফার্ম হয়ে যায় যে এখানে মা চলে এসেছে। মাকে দেখার আশায়, মাকে ছোঁয়ার আশায় রূপা ছুটে আসে মায়ের কাছে। এসে দেখে দীপা যজ্ঞ করছে। রূপার তো আর বুঝতে বাকি রইল না, কিন্তু রূপা ৭ পাঁচ ভাবছে। ভাবতে ভাবতে তার মনে পড়ে যায় সেই দিনের কথা। তারপর আশ্রমের যে লোকটি বলেছিল যে ওই ভদ্রমহিলা কলকাতা থেকে নয় অন্য কোথাও থেকে এসেছে, এটা চিন্তা করে রূপা মনে মনে বলে মা তো বলতে পারত যে আমি আমার মেয়ের খোঁজ করতে এসেছি। মা আমার পরিচয় লুকালো কেন? মা কি আমাকে না পেয়ে কষ্ট পেয়ে খুঁজতে এসেছে, নাকি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে? মা কি এখনো আমাকে বিশ্বাস করে না? মা কি মনে করে আমি কুমারকে হত্যা করেছি? এইসব ৭ পাঁচ ভাবছে রূপা আর একটু একটু করে পিছনের দিকে যাচ্ছে। হঠাৎ করে রূপার সাথে ধাক্কা লেগে যায় এক মহিলার। মহিলার হাতে ছিল পুজোর ডালা। ঝনঝন শব্দে থালাটি মেঝেতে পড়ে যায়। দীপা পিছন ঘুরে তাকায়। রূপা ততক্ষণে দৌড়ে পালাচ্ছে। দীপা রূপাকে টের পায় এবং বলে ওই মেয়েটি না? এই মেয়ে, তুমি পালিয়ে যাচ্ছ কেন? শোনো এদিকে। কিন্তু দীপার কথা রূপা শোনে না। দীপা যজ্ঞ থেকে উঠে দাঁড়ায়। রূপার দিকে ছুটে যাবে তখন ঠাকুরমশাই বলে ম্যাডাম, আপনি পুজো শেষ না করলে বাচ্চারা খেতে পাবে না। দীপা বলে পুজো শেষ করতে গেলে আমার মেয়েকে আমি আর ফিরে পাবো না। আমার কেন জানি মনে হচ্ছে ওই মেয়েটাই আমার রূপা। কৃষ্ণ দীপাকে বলে আন্টি, আপনি পুজোটা শেষ করুন, আমি মেয়েটিকে আনছি। কৃষ্ণ মনে মনে বলে রায় কি রূপা? যদি তাই হয় তাহলে আন্টিকে দেখে এভাবে পালালো কেন? কৃষ্ণ ছুটে যায় রায়ের পিছনে। রায় রায় বলে চিৎকার করছে। রায় একটি বড় গাছের আড়ালে দাঁড়িয়ে থাকে। কৃষ্ণকে দেখে রায় মনে মনে বলে না না, কিছুতেই এভাবে ধরা পড়া চলবে না। মা, তুমি যে আমার বড় শত্রু, এটা কেন আবার আমাকে মনে করিয়ে দিলে? আমি কাউকে চাই না, তোমাকেও চাই না, বাবাকেও চাই না। আচ্ছা মা, তুমি এখানে, বাবাও কি এখানে? আচ্ছা মা, তুমি এখানে, বাবাও কি এখানে এসেছে? যদি এসেও থাকে আমি আর কারোর সাথে দেখা করব না। আমাকে কিছুতেই ধরা পড়লে চলবে না। আমাকে এখান থেকে অন্য কোথাও চলে যেতে হবে। এদিকে দীপা পুজোয় বসে আবার মনে মনে প্রার্থনা করছে যে ঠাকুর, তুমি আমার কাছে আমার রূপাকে ফিরিয়ে দাও। প্লিজ ঠাকুর, আমি ডাক্তারবাবুকে বলেছি রূপাকে নিয়ে ফিরবো। তুমি এই পুজোয় তুষ্ট হও আর আমার রূপাকে ফিরিয়ে দাও ঠাকুর, কান্না করতে করতে বলছে দীপা।